ভারী বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও বৃষ্টির বাধায় রাস্তায় বের হয়ে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। চরম দুর্ভোগে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বহু শ্রমজীবী। নগরবাসীর অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আজকের বৃষ্টিতে যত্রতত্র উঁচু রাস্তা নির্মাণের কারণে জলাবদ্ধতায় এমন ভোগান্তি হচ্ছে। নগরবাসীর দায়িত্ব নিয়ে তাদের দুর্ভোগ কমাতে ঠিকঠাক ব্যবস্থা না নেয়ায় দুই মেয়রের পদত্যাগও দাবি করেছেন অনেকে। সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সড়কগুলো তলিয়ে থাকায় বিকল হয়ে পড়ে আছে বহু যানবাহন। এদিকে আগেই সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে সারা দেশে আজ বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ, ফলে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কমে আসতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে। বহুত কষ্ট, কত রিক্সা থেকে মানুষ পড়ে গেছে, এক সমান পানি গর্ত গর্তের মধ্যে ধাপ করে পড়ে গেছে, কত যে দুর্ঘটনা ঘটতেছে। সকালে বের হয়েছে, আমরা কিন্তু চাইলেও ঘরে বসে থাকতে পারি না, আমাদেরকে বের হতেই হবে রোজগারের জন্য। আমাদের তো এরকম অবস্থা নাই। অবস্থা অনেক খারাপ। আমি বাড্ডা এলাকা থেকে আসছি, অনেক কষ্ট করে অফিসে যাচ্ছি। এই পরিস্থিতি, সব জায়গা ডুবে রয়েছে। সিস্টেমগুলোর তো ঠিক নেই আমাদের। আমি রোড বানাইছি, সাইডে কোনো ড্রেন সিস্টেম রাখে নাই, বাস ওই মধ্যখানে একটা হোল রাখছে, ও হোলটা ডাকনা দিয়ে রাখছে বাস। এখন রোডের উপরে যে পানিগুলো পড়তেছে ওটা কোন দিকে যাবে? বৃষ্টিতে খুবই দুরবস্থা, পানি নিষ্কাশনের কোনো পথ নাই, পানি নামতে পারতেছে না, রাস্তায় পানিতে পরিপূর্ণ, মানুষ যাতায়াতের বিঘ্ন ঘটতেছে। স্বাভাবিক বৃষ্টিতে এই রাস্তাঘাট ডুবে যায়। এই নগরায়ণ পরিকল্পনার এত ঘাটতি। রাজধানীর বৃষ্টিতে জলাবদ্ধতার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ডলার মেহেদী। ডলার, সকাল থেকে এখন শহরের পানি কতটা কমলো এবং আপনি যে এলাকায় আছেন সেখানের ভোগান্তি নিয়ে কি বলছে এলাকাবাসী? আমি এই মুহূর্তে আছি ঢাকা নিউ মার্কেট। আমার ডান পাশে আছে চন্দ্রিমা সুপার মার্কেট এবং পাশে পিছনে নূরজাহান সুপার মার্কেট, আর দূরে কিন্তু ঢাকা কলেজ আপনি দেখতে পাচ্ছেন। এবং ওর সামনের যে সড়কটি, সেই সড়কের কিন্তু এটি বর্তমান পরিস্থিতি বা চিত্র। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক পানি কিন্তু এখনো জমা হয়ে আছে। যদিও বৃষ্টি কিন্তু শেষ হয়েছে সেই সকাল 10:30 কি 11টায়, কিন্তু সেই পানি কিন্তু এখনো জমে থাকার ফলে কিন্তু একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতায় কিন্তু যেমন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, পাশাপাশি কিন্তু আপনি জানেন যে এটি কিন্তু একটি বাণিজ্যিক এলাকা এবং এই সড়কের দুপাশে কিন্তু অনেক মার্কেট আছে, অনেক দোকান ছিল ফুটপাতের দোকানগুলো কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে এবং মার্কেটগুলো যেগুলো আছে সেই মার্কেটগুলোর কিন্তু নিচের তালার যে দোকানগুলো, সেই দোকানগুলোতে কিন্তু পানি ঢুকেছে। পানি ঢুকার ফলে কিন্তু অনেকেই কিন্তু মালামাল দোতলা অথবা মালামালগুলো তারা রক্ষা করেছে। পানি কিন্তু আমি ভিতরে গিয়েছিলাম, সেখানে কিন্তু এখনো পানি জমা হয়ে আছে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু শুক্রবার কিন্তু এই নিউ মার্কেট এলাকায় পানি জলাবদ্ধতায় কিন্তু তারা ব্যবসা করতে পারেনি। তারা সামনে টার্গেটই রাখে যে জলাবদ্ধতা থাকার তারা ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষেরও ক্ষতি হয়েছে। অদিতি, ডলার, নিউ মার্কেট এলাকার খবর আপনি জানিয়ে দিচ্ছিলেন। বৃষ্টি থেমে গেলেও, বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে জলাবদ্ধতা এখনো রয়েছে। সহকর্মী ডলার মেহেদী যুক্ত ছিলেন আমাদের সাথে এতক্ষণ। বৃষ্টি আর ঢলে উত্তরাঞ্চলে বন্যার পানি বাড়ছেই। জামালপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বেড়েছে। পানিবন্দী মানুষেরা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। এসব এলাকায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া ও চর্মরোগ। এদিকে সুনামগঞ্জে রাস্তাঘাট ও ঘরবাড়ি তৃতীয় দফায় প্লাবিত হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাইবান্ধায় আবারও বাড়ছে নদ নদীর পানি। বন্যার পানি না নামায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন পানিতে থাকায় জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ ও হাতে পায়ে ঘা দেখা দিয়েছে এসব এলাকার মানুষের। ঘরের মধ্যে নিন্দের পাইনি, ঘুমাইবার পাইনি, চলাফেরা করার পাইনি, খুব
কষ্টর মধ্যে আছি। পরিবর্তন নিয়ে আনার সমস্যা, চোর ডাকাতের ভয়। জামালপুরে 35টি ইউনিয়নে পানিবন্দী হয়ে আছেন লক্ষাধিক মানুষ। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্য মিলছে না। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতলী, উলিয়া, মেলান্দহ, মাহমুদপুরের সড়ক যোগাযোগ। নিজেরা খাওয়াইতেছি না, কোনো আট বাজা করাইতেছি না, গরু বাছুর খাওয়াইতেছি না, খুব কষ্টে আছে। যদি আমরা কিছু সাহায্য পাইতাম তাহলে আমরা কয়দিন আবার চলতে পারতাম। কুড়িগ্রামে টানা 11 দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে চর ও নিম্নাঞ্চলের সবগুলো এলাকা। বুধবার দুপুরের পর থেকে আবারও নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। অনেকে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে, এরকম অবস্থায় চলতেছে। নেত্রকোনায় বিপদসীমার ওপর দিয়ে বইছে কলমাকান্দার উদ্দাখালী নদীর পানি। কিছু নিম্নাঞ্চল প্লাবিত হলেও বন্যা পরিস্থিতি হয়নি বলছে পানি উন্নয়ন বোর্ড। যদিও বিপদসীমা ছুঁই করছে কংস ও সোমেশ্বরী নদীর পানি। বন্যা পরিস্থিতির সম্ভাবনা সৃষ্টি হলে আমরা পানি উন্নয়ন বোর্ড মাঠে আছি সর্বদা, এবং আমরা বিষয়টি ক্লোজভাবে মনিটরিং করছি। আমাদের টিম মাঠে রয়েছে। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি আবারও বেড়ে 42 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার প্রায় 72,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপদসীমা 30 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গেল 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 155 মিলিমিটার। বারবার পানি এইবার 3বার পানি আইছে। আমরা ভাই গাড়ি ঘোড়া চালাতে পারি না, বন্যার কারণে যে সবকিছু তলা গেছে, ব্যবসা বাণিজ্য করতে পারি না। ছাতক, দোয়ারা ও সুনামগঞ্জ সদর উপজেলার রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো বন্যার দুর্ভোগে পড়লেন বহু মানুষ। হাসিবা আলী বর্ণা, 71। দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা। বিকাল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে সমাবেশ শুরু করেন তারা। আন্দোলনকারীরা বলছেন, কোটা সংস্কারের স্থায়ী সমাধানে নির্বাহী আদেশ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা। বৃহস্পতিবার শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন তারা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথের দখল নেন তারা। এদিন কুমিল্লা, টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবারে সমাবেশ ডাকেন তারা। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল তারা আবারও কোটা সংস্কার আন্দোলনের নামে কিছুটা হলেও ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বলেন, জানমাল রক্ষা করা এবং জনগণের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব। এসব যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে, তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। এ সময় কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাবার আহ্বান জানান মন্ত্রী। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কোটা সংস্কারের পাশাপাশি নিজেদের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্যও লড়াইয়ে নামতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্র সংস্কারে 31 দফা রূপরেখার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা, তবে তাদের দমন করার চেষ্টা করছে সরকার। কারণ সরকার চাকরিতে কোটা ব্যবস্থার মাধ্যমে মেধা ধ্বংস করে দেশ চালাচ্ছে। কোটার ব্যাপারে তো আমি যথেষ্ট বলেছি, গতকালও বলেছি যে কি বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ আমার মনে হয় না আজকের রেজিমের মাথায় বাংলাদেশকে একটা মেধাবী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়, এটা আমার অন্তত মনে হচ্ছে না। কারণ মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। কোটা আন্দোলনের সংবাদ প্রকাশে সাংবাদিকদের আদালতের প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অপরাধ সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের
স্পোর্টস কার্নিভালের ভার্চুয়াল উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা হলে পুলিশের পক্ষ থেকে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। আদালতের নির্দেশনা মানার অনুরোধ জানান হাবিবুর রহমান। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, অপরাধ সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টের জন্যই দেশের দুর্নীতি ও নানা অপরাধ প্রকাশ পাচ্ছে। আদালতের এবং আদালতের প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখা এবং আদালতের আদেশ মেনে চলার জন্য আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি হয় সেটি বরদাস্ত করা হবে না। বাজারে 1 কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 110 থেকে 120 টাকা। শেষ এক সপ্তাহে কেজি প্রতি দাম 20 টাকা পর্যন্ত বেড়েছে। 1.5 মাসের ব্যবধানে হয়েছে দ্বিগুণ। অস্থিরতা রয়েছে আলুর বাজারেও। প্রয়োজনীয় এই নিত্য পণ্যটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি। কিছু সবজির দাম আবার কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। সবজির দাম বাড়ার পেছনে টানা বৃষ্টিকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন ব্যবসায়ীরা। মেট্রো রেলের টিকেটে ভ্যাট বসবে কিনা সেই বিষয়টি এখনো ঝুলে আছে। যদিও ভ্যাট যুক্ত করেই পাশ হয়েছে এবারের বাজেট, তবে ভ্যাট যুক্ত না করার দেন দরবার চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কথা হলো, মেট্রো রেলে ভ্যাট যুক্ত হলে এই খাতে কত টাকা পাবে সরকার? যাত্রী সেবা ও আধুনিক এই পরিবহন ব্যবস্থার আর্থিক মূল্যের তুলনায় সেটি কতটা? সেই বিশ্লেষণ নয়নাদিত্যের প্রতিবেদনে। দেশে আধুনিক গণপরিবহন ব্যবস্থার প্রথম উদাহরণ ঢাকা মাস র্যাপিড ট্রানজিট বা মেট্রো রেল। শুরুতে ভাড়া নিয়ে সমালোচনা হলেও মেট্রো রেল চালু হবার পর সেটি মেনে নেন যাত্রীরা। যানজটের এই নগরীতে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রো রেল। কিন্তু মেট্রো রেলের টিকিটে ভ্যাট যুক্ত করার সিদ্ধান্তে শুধু যাত্রীরা নন, খোদ মেট্রো কর্তৃপক্ষ এমনকি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেন। তারপরও মেট্রোর টিকিটে ভ্যাট যুক্ত রেখেই পাশ হয়েছে বাজেট। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দিয়ে এখানে কারিগরি মেম্বারও আছেন এবং যারা ম্যানেজমেন্ট দেখবেন সেরকম মেম্বারও আছেন। তাদেরকে দিয়ে একটা কমিটি করে দিয়েছে, 1 মাস সময় দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশেই মেট্রো রেলে কোনো ভ্যাট নেওয়া হয় না, উল্টো ভর্তুকি দেয় সরকার। বিদ্যুৎ চালিত এই বাহন চলার খরচটাও নির্দিষ্ট। কিন্তু কর্তৃপক্ষ বলছে উদ্বোধনের পর থেকে 4 বার বিদ্যুৎ বিল বাড়ায় মেট্রো চলাচলের খরচও বেড়েছে। আমরা সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটটা বা যেসব দেশে মেট্রো রেল আছে সেই সব দেশের চিত্রটা আমরা তুলে ধরছি। আর আমাদের কিছু কারিগরি সমস্যা আছে, এই কারিগরি সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। মেট্রো চালুর সুবিধা হিসেবে যানজটে যাত্রীদের সময় কতটা বাঁচলো, পরিবেশ বিপর্যয় কতটা কমলো আর জীবাশ্ম জ্বালানির উপর চাপ কতটা কমলো তা নিয়ে কোনো গবেষণা নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন যে পরিবর্তনটা এসেছে তার আর্থিক মূল্য মেট্রো রেলের নির্মাণ খরচের চাইতেও বেশি। আমি মনে করি বেস ফেয়ারটা কমানো যেতে পারে। এর উপর ভ্যাটটা আমরা যদি যুক্ত করি, মোট ভাড়া পরিবর্তন হবে না, যাত্রীর উপর চাপ পড়বে না, মেট্রো রেল কর্তৃপক্ষ কিছুটা চাপে পড়বে, আয় যেহেতু কমে যাবে। সেখানে যদি সরকার ভর্তুকি দিয়ে দেয় তাহলে আয় ব্যয়ের যে ফারাকটা তৈরি হবে সেটা কিন্তু আসলে কমিয়ে আনা সম্ভব। মেট্রো ভাড়ায় ভ্যাট যুক্ত হলে যাত্রীদের ওপর যেমন চাপ বাড়বে, তেমনি জনপ্রিয়তাও হারাবে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।